ওকে, শুরু করতে পারো। আচ্ছা, আজকে প্রথম ক্লাস আমাদের আমরা কোরিয়ান বর্ণমালা সম্পর্কে একটু জানি যে আহ, স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ আমাদের বাংলা ভাষায় যেমন স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ রয়েছে, ঠিক সেম কোরিয়ান ভাষাতেও স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ রয়েছে। তার মধ্যে আহ, মোট স্বরবর্ণ দুই প্রকার, একটা হলো মৌলিক স্বরবর্ণ আর একটা যুক্ত স্বরবর্ণ। মৌলিক স্বরবর্ণ হলো 10টি আর যুক্ত স্বরবর্ণ 11টি। তার মধ্যে আর হচ্ছে আপনার ব্যঞ্জন বর্ণ 14টি, যুক্ত ব্যঞ্জন বর্ণ 5টি, টোটাল 40টি বর্ণ রয়েছে। তো এর মধ্যে এখন আমরা মৌলিক স্বরবর্ণ গুলো করবো। কেমন? তো এটার পূর্বে এই স্বরবর্ণ কিন্তু কখনো একা বসতে পারে না, যে কোনো একটা ব্যঞ্জন বর্ণের সহায়তা নিয়ে বসতে হয়। সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে স্বরবর্ণের পূর্বে এরকম একটা চিহ্ন আছে, যেটাকে বলা হয় ইয়ং। এটা কিন্তু একটা ব্যঞ্জন বর্ণ, এটা একটা ব্যঞ্জন বর্ণ। সো আমি যদি কোনটাকে এভাবে দিলাম, ঠিক আছে। তারপরে সেকেন্ড মৌলিক স্বরবর্ণ তাই এবং দিলাম, আবার আ দিলাম। হ্যাঁ, তো এই আয়ের সাথে যদি এদিকে আমি স্কেপ যোগ করে দিই তাহলে হয়ে যায় ইয়া। এই একটা স্কেপের জন্য এটা ই যোগ হয়ে যায় ইয়া। আ ইয়া, বুঝা গেছে? তাহলে ইয়ার সাথে কি করবো? আমি এবার ইয়ং দিলাম, মতো আ দিলাম, তার উপর একটা স্কেপ হয়ে যাচ্ছে ই, ইয়া, আ ইয়া। ঠিক আছে, তাহলে আমরা দুইটা বর্ণ শিখলাম। এরপর আসি 3 নাম্বার, আবার ইয়ং দিলাম। এবার স্টেপটা হবে ভেতরের দিকে। স্টেপটা ভিতরের দিকে, প্রথমে দুইটা, প্রথমটা কিন্তু বাহিরের দিকে আ ইয়া, আর এর ক্ষেত্রে ভিতরের দিকে। এটা বলা হয় অ, এবং ওটা অ। তারপরে আবার দি ইয়ং দেওয়ার পর দিলাম। তারপর এটা কিন্তু কি লিখছি, এটা অ, আবার লিখলাম না। এখন এই স্টেপের ক্ষেত্রে আমরা বলছি যদি একটা স্টেপ যোগ করি, আগে একটা ই যুক্ত হয়, তাই না? এই ক্ষেত্রে আমি যদি আরেকটা স্টেপ এখানে যোগ করলাম তাহলে এখানে কি হবে? ইয়, ই, তাহলে আ ইয়া অ ইয়। তাহলে সেটাটা কিভাবে আ থেকে ই আসছে, অ থেকে ইয় আসছে, বুঝছেন? হ্যাঁ। তারপরে আসুন ও। ও এর মধ্যে দেখেন ইয়ং উপরে দিলাম, তারপর স্টেক এখন উপরের দিকে, স্টেক উপরের দিকে। এটা বলা হয় আপনার ও। এখন ও থেকে যদি আমি ইও করতে চাই কি করতে হবে আমাকে বলুন তো? না, স্টিক কিন্তু উপরের দিকে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আরেকটা, এখানে আমি আবার ও দিলাম, হ্যাঁ, ও দিলাম। এখন ইও করতে যাচ্ছি, এর পরবর্তী কোনো করি করতে হবে আমাকে আর যোগ করতে হবে, তাহলে কি হলো? ইও, ও ইও। ঠিক আছে, তারপরে দেখি উ। উ এর ক্ষেত্রে দেখেন ইয়ং দিলাম, হ্যাঁ, এটা হলো উ। ঠিক আছে, উ। এখন উ থেকে আমি ইও দেখতে চাই, কি করতে হবে বলেন? আবার আমি লিখলাম, তার মানে এখানে যতটা কি করতে হবে ওই স্টেপ অনুযায়ী। হ্যাঁ, তো আমি আমাকে আরেকটা step, তাহলে আমি নাম দিলাম ইউ। তাহলে আ ইয়া, আ ইয়া অ ইয়, ও ইয় উ ইউ। আটটা, আট থেকে দুইটা। এখন দেখেন ইয়ং দিলাম আবার, এটা, এটাকে বলা হয় উ। এটার উচ্চারণটা হয় উ, আপনার দুই দাঁত চেপে। এটা উচ্চারণ করতে হবে, আপনি সিম্পল উচ্চারণ করলে হবে না, এটা দুই দাঁত চেপে।
উ। কিভাবে করবো উচ্চারণ? দুই দাঁত চেপে তারপর উচ্চারণ করতে হবে উ। আর সর্বশেষ ই। এটাকে কি বলা হয়? তাহলে প্রথমটা আ, যেখানে আমরা একটা ইয়ং দিলাম, ইয়ং দেওয়ার পর দুইটা স্টেপ যোগ করলাম, একটা স্টেপ বাইরের দিকে, সেটাকে কি বলা হয়? আ। তারপরে আবার যখন আমি ডবল স্টেপ দিই কি হয়? ইয়া। তারপরে অ। আবার ভিতরের দিকে ডবল স্টেপ দিলে ইয়। তারপরে ও। উপরের দিকে আবার উপরের দিকে দুটো স্টেপ দিলে ইয়। উ। নিচের দিকে, নিচের দিকে দুটো স্টেপ দিলে ইউ। তারপরে সর্বশেষ সর্বদুইটা হলো উ আর ই। উ উচ্চারণটা আপনি একটু দাঁতে দাঁত চেপে বলতে, কেমন? এটা সিম্পল এর মধ্যে সিম্পল দিলে উ এটা হয়ে যাবে। ঠিক আছে, উচ্চারণ আমরা একটু দাঁতে দাঁত চেপে বলতে, হ্যাঁ। উ আর ইউ। তো এগুলো দিয়ে আমরা একটু এক্সাম্পল দেখি, শব্দ গঠন করে দিই। যে এই ও, হুম, যাতে বলা হয় ও, আর এটা হলো আপনার জ্ঞান, এটার পাঁচ। হুম। ও এটাকে বলা হয় পাঁচ, হ্যাঁ। শুধু এটা, হুম, পাঁচ। তারপর যদি আমি দেখি ই, এটাকে বলা হয় আপনার দুই, এটার অর্থ দুই। দুই। ঠিক আছে, তারপরে আমি আহ, দেখেন, এখন এখানে কি লিখছি বলুন? প্রথমে কি লিখছি? ও, লিখলাম না? তারপরটা আবার কি দিলাম? ইউ। তাই এইটার উচ্চারণ কি? উইউ। উইউ। এটার উচ্চারণ কি? উ। ইউ। উইউ একসাথে হইল না? উইউ মানে দুধ। উ ইউ কিভাবে হয়েছে দেখছেন? উ ইউ একসাথে উচ্চারণ করলে কি হয়? উইউ। উইউ মানে হুম। তারপর আবার দেখি কি দিলাম, দেখেন কি দিলাম। এটা সর্বপ্রথম আ, আর এরপরটা না। তাহলে কি হয়? হুম। হুম। আই হলো আপনার শিশু। শিশু। দেখতেছেন কিভাবে গঠন হচ্ছে? স্বরবর্ণ স্বরবর্ণ দিয়ে, হ্যাঁ, শিশু। তারপর আরো দেখি আমরা আহ, এটা উচ্চারণ করুন তো, দেখি। ইউ আর এটা আ। আ। তাহলে ইউ আ। ইউ আ উচ্চারণ করতে হচ্ছে এটা ইউ আ। ইউ আ। আর এটা হ্যাঁ উ ইউ। উ ইউ। আর এটা আই। উচ্চারণ করা যাচ্ছে না? তাহলে আবার আমরা একটু প্রথম থেকে ধরি। প্রথমটা কি? আ। তারপরে ইয়া। ইয়া। অ। ইয়। ও। ইউ। তারপরে উ। ইউ। উ। ই। আবার বলেন। হুম? ইয়া। অ। ইয়। ও। ইউ। উ। ইউ। উ। আর হয়ে গেছে 10টা। হ্যাঁ। আবার বলেন, আবার বলেন প্রথম থেকে। তাহলে প্রথম বর্ণটা আ। আয়ের সাথে আরেকটা স্টেপ যোগ করার পরে কিয়া। আ। ইয়া। অ। ভিতরের দিকে স্টেপ অ। ইয়। আ। ইয়া। অ। ইয়। তাহলে কি হয়? আ। ইয়া। অ। ইয়। তারপরে উপরের দিকে স্টেপ ও। উপর দিকে দুই স্টেপ ইউ। ও। ইউ। নিচের দিকে স্টেপ উ। নিচের দিকে দুই স্টেপ ই। ইউ। তাহলে উ। ইউ। ও। ইউ। উ। ইউ। আর সর্বশেষ দুইটা উ, যেটা আপনার ভূমির সাথে পার্ট সেটা হলো উ। আর যেটা লম্ব, ইয়ং এর সাথে যেটা লম্ব সেটা ই। হ্যাঁ, তাহলে প্রথমে আবার আ। ইয়া। অ। ইয়। ও। ইয়। উ। ইউ। তারপরে উ। ই। আচ্ছা, আরেকবার করি আমরা। ইয়া। অ। ইয়। ও। ইয়। উ। ইউ। উ। ই। হ্যাঁ। হ্যাঁ। আর এগুলোর মধ্যে যাদের সমস্যা থাকবে ক্লাস শেষে 10 মিনিট আমরা সময় নিব, সমস্যাগুলো তখন বলবেন। আচ্ছা, তাহলে সর্বদা আচ্ছা, এখন আমরা সরলর মধ্যে আর কিছু শব্দ মিট করি, যেগুলো বললাম আমি আপনাদের কিছু বলবেন উচ্চারণ।
বুঝতে পারবেন? ইয়া, আর এটা নিচের দিকে জিনিসটা হলো ইউ, তাহলে কি হয়? ইয়া ইউ। ইয়া, এই মানে হলো আপনার পিকনিক, তাই না? এই পিকনিক পাবো। হুম, উচ্চারণ করতে পারতেছেন? আচ্ছা, তারপরে ইয়া। এখন আমরা শুধু স্বরবর্ণ গুলো দিয়েছি, এটা উচ্চারণ করতে পারবেন। ভেতর দিকে বেসিক্যালি কি হয়? ইয়, ইয়, আর নিচে দিয়ে স্টেক ইউ, ইয় ইউ, কি ইয়, ইয় ইউ, এটাই, এটাই বাংলা অবসর। হ্যাঁ, ইয়। তারপরে দেখি ভাই আমি হ্যাঁ, এটা উচ্চারণ করে দেখি। ও, ও, আর এটা ই, ওই, ও আর ই, এটা তো আমরা পড়াইছি। ও আর ই, ও আর ই। আচ্ছা, সেখানে একটা কথা যে আমরা যখন এখানে ক্লাস করাই, এর পরবর্তী যে লেখাগুলো থেকে আপনারা কি স্ক্রিনশট নিয়ে নেবেন, হ্যাঁ, তাহলে পরবর্তীতে আপনারা দেখতে পারবেন। তারপর আরো দিই আমি, এটা উচ্চারণ করুন তো, জাস্ট উচ্চারণ করতে পারবেন? আচ্ছা, না, এটা আপনার প্রথমে দিলাম কি আ, এখন আমি এখন গ্যান্সের কাছে তাহলে এটা কি হবে? কিয়া। হ্যাঁ, তারপরে দেখেন আবার অ দিলাম, আপনার এক্স অপশন, তাই না? এটা অ, তাহলে এখানে বিয়োগ দিলাম। তো, বুঝছেন? আর এখানে এই ধরনের কাজটা আমরা করতে পারছি। স্বরবর্ণ কখনো একা বসে না। আমাদের বাংলা ক্ষেত্রে আমরা যখন দেখি এরকম যে একটা ব্যঞ্জন বর্ণের সমাজ তাকে বসতে হয় স্বরবর্ণ, তাই না? হ্যাঁ, তো সেক্ষেত্রে এটাও একা বসে না, তাই এখানে একটা ব্যঞ্জন বর্ণ, এটা কিন্তু কোনো উচ্চারণ, ব্যঞ্জন ক্লাস করবো তখন বুঝতে পারবো এটা কিন্তু কোনো উচ্চারণ হয় না। হুম, এই হলো আমাদের মৌলিক স্বরবর্ণ। আহ প্রশ্ন যদি থাকে আমরা ক্লাস শেষে প্রশ্নগুলো নেব, কেমন? আমি ব্যঞ্জন বর্ণে চলবো। এর মধ্যে যুক্ত স্বরবর্ণ আছে, এগুলো একটু কঠিন, এটা আজকে না দিই, নেক্সট ক্লাসে আমরা যুক্ত স্বরবর্ণ দিব। আজকে মৌলিক ব্যঞ্জন বর্ণ গুলো, 14টা মৌলিক ব্যঞ্জন বর্ণ, এগুলোর সাথে কি করবো? আচ্ছা, আচ্ছা, মৌলিক ব্যঞ্জন বর্ণ 14টি, কেমন? প্রতিটা ব্যঞ্জন বর্ণ আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে, কারণ এগুলো দিয়ে 40টা দিয়ে আমরা সম্পূর্ণ কোরিয়ান যা যা আছে সব আমরা শিখে ফেলবো। 40টা বর্ণ দিয়ে। হুম, তার মধ্যে ব্যঞ্জন বর্ণের ব্যবহার সবচেয়ে বেশি, এগুলা একটু মনোযোগ দিয়ে দিই। তবে তার আগে আমরা একটা কোরিয়ান ওয়ার্ডের স্ট্রাকচার দেখি। প্রথমে একটা ব্যঞ্জন দেওয়া আছে। প্রথম ব্যঞ্জন বর্ণ আমরা যদি একটু তাকাই, ইয়ক বলা, এটাকে ইয়ক, এটা লেখার নিয়মটা ভাবে, এটাকে ইয়ক বলা হয়। তো এই ব্যঞ্জন বর্ণটা দিয়ে যদি আমি কোনো শব্দ গঠন করতে যাই, সেক্ষেত্রে এটা কোথায় কোথায় বুঝতে পারি, হ্যাঁ? প্রথমে শব্দের শুরুতে আমি একটা শব্দ ধরলাম, যে এখানে word বসবে, কিভাবে একটা Indian শব্দ গঠিত হয়, হ্যাঁ? সো এই ব্যঞ্জন বর্ণটা কোথায় কোথায় বুঝতে হবে? শব্দের শুরুতে, হ্যাঁ, তারপরে শব্দের মাঝে, শব্দের শেষে এবং শব্দের নিচে, এইভাবে একটা ক্রিয়া শব্দ গঠিত হয়। তো এই ক্ষেত্রে আমি যদি শব্দের প্রথমে বসি, শব্দের প্রথমে বসি তাহলে কি হবে? ক, বা, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু খ উচ্চারণ করা, কোরিয়ানরা গোয়ের ক্ষেত্রে বেশিরভাগ খ উচ্চারণ করে, শব্দের শুরুতে যেটা বসে সেটা কিন্তু খ উচ্চারণ করে। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে খ উচ্চারণ করে, যদি এই শব্দের প্রথমে বসে কি হয়, তাহলে কি ক বা খ উচ্চারিত হবে। তারপরে যদি শব্দের মাঝে বসে, এখান থেকে নিলাম, হ্যাঁ, শব্দের মাঝে বসলে গ, শব্দের মাঝে বসলে গ, আর শব্দের শেষে বসলেও গ, শব্দের শেষে বসে, যদি শব্দের প্রথমে ক্রিয়ক বসে তাহলে গ অথবা খ,
শব্দের মাঝে মাঝে বসলে গ, এখান থেকে নিচ্ছে আমি দেখেন বিয়োগ থেকে কি গ দিয়ে এখানে গ গ গ, কোথা থেকে আসছে বিয়োগের এই গড় থেকে, হ্যাঁ ঠিক আছে। আর শব্দের শেষে যদি বসে তাহলে উচ্চারিত হবে ক। এই যে ক, এটাকে কি বলা হয় জানেন? আমাদের পাচ্ছে, এটাকে বলা হয় পাচ্ছে। স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের নিচে, স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের নিচে যে ব্যঞ্জন বর্ণ বসে তাকে পাচ্ছিম বলা হয়। পাচ্ছিম কাকে বলে? স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের নিচে যে ব্যঞ্জন বর্ণ বসে তাকে পাচ্ছিম বলা হয়। ঠিক আছে, পাচ্ছিম কাকে বলে বলেন? নিচে যে ব্যঞ্জন বর্ণ বসে তাকে পাচ্ছিম বলে। আর পাচ্ছিম সবসময় কি হবে? ব্যঞ্জন। আপনার পাচ্ছিম সর্বদা ব্যঞ্জন, ব্যঞ্জন বর্ণ। পাচ্ছিম বর্ণ স্বরবর্ণ হয় না, অলওয়েজ ব্যঞ্জন বর্ণ। পাচ্ছিম কাকে বলে? স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের নিচে যে ব্যঞ্জন বর্ণ বসে তাকে পাচ্ছিম বলে। তো এই বিয়োগ যদি একটা শব্দের প্রথমে বসে তাহলে কি উচ্চারিত হবে? গ অথবা খ। আর যদি শব্দের মাঝে বসে কি উচ্চারণ হবে? গ। শব্দের শেষে বসলে, শব্দের নিচে বসলে, আর শব্দের নিচে যেটা বসে সেটাকে কি বলা হয়? পাচ্ছিম। সেটাকে কি বলা হয়? পাচ্ছিম। আমি সিম্পলি আপনাকে একটা ওয়ার্ড দেখাই। আসুন, এটাকে যদি একটা শব্দ বলি, এটাকে আমি একটা শব্দ ধরলাম, হ্যাঁ, এটাকে শব্দ ধরলে প্রথমে বসছে কি? গবাদ। এটাকে আমি শব্দ ধরতে পারি প্রথম বা মাঝ বা শেষ, তাই এটা শেষ, না এটা শেষ। তাহলে প্রথমে এটা কি? গ বা ক, বদল, হ্যাঁ। এরপরে যে এটা কিন্তু আপনারা চিনেন, এটা কি স্বরবর্ণ না? যেমন আ, হ্যাঁ, আ, তাহলে কি হয়? ভয়ের সাথে স্বরবর্ণটা দিলে কি হয়? খা, খ আর আ, খা না? আর নিচে এই পাশে, তারপরে আচ্ছা উচ্চারণ system আমি জানি, এখান থেকে এভাবে যাবে, হ্যাঁ, এভাবে যাবে, তারপরে এভাবে যাবে। চলো, তাহলে প্রথমে এটা উচ্চারণ করবো, প্রথমে যে এটা আছে সেটা উচ্চারণ করে সর্বস্ব তারপরে নিচে, তাহলে এটা কি হবে? হুম, এটা কি? তারপরে এটা মাঝে বসছে, মাঝে বসছে, আর শেষে নিচে যেটা বসছে এটাকে কি বলা হয়? নিচে, হ্যাঁ, এটা কি বলে? ক, মানে পাচ্ছি পাচ্ছি। ঠিক আছে, বুঝছেন কিভাবে হচ্ছে? তারপর আমি দেখাই আরো। আচ্ছা, এটা মুছে দিই, কেমন? যাদের সুস্থ নিয়ে এটা দিয়ে আমরা আরো একটু পরিষ্কার করব। এটা উচ্চারণ করে যে করতে পারবো। তাহলে কি হয়? খা, তারপরে ক, তারপরে গ। কত না শেষে তো আমি বলবো মাঝের পরে দেখতে সরব, ইয়, কি হয়? খাদিও, বুঝা গেছে? খাদিও। তাহলে এটা প্রথমে বসছে গ, সর্বর্ণ আ, আ, তারপরে মাঝে বসছে গ, তারপরে ইয়, ইয় এভাবে দেওয়া যায়, বা এটা কিভাবে দেওয়া যায়? আ, ইয়, আ, ঠিক আছে? বুঝা গেছে? তাহলে দেখেন এটা খাগিও কিভাবে হলো। একটা আমি কোরিয়ান পণ্য দিলাম, তারপর প্রথমে দিলাম যে খা, কিভাবে হলো? খ, প্রথমে বসছে খ অথবা গ, ঠিক আছে, খ বা গ, তারপরে স্বরবর্ণ দিলাম প্লাস আ, হুম, তারপরে তারপরে এটা যে মাঝে অথবা শেষে এই শব্দের ক্ষেত্রে এটা শেষ, ওকে আর কিছু আছে না, এটা কিন্তু স্বরবর্ণ। হুম, এটা শেষ, তাহলে কি হবে? গ, গ দিলাম প্লাস ইয়, ইয়, তাহলে কি দিছে এটাতে? আ, ইয়, আ, ঠিক আছে। এরপর আরেকটা দিচ্ছি আমি,
এটা এটা আপনাদের মধ্যে কি উচ্চারণ করতে পারবে? প্রথমে অ তারপর হ্যাঁ এরপরে অ এরপরে আমি কিছু সরল হচ্ছে একসাথে হ্যাঁ তাহলে এরপরে কি হচ্ছে এটা যদি হ হয় এরপরে এটা কি ও সর্বর্ণ প্রথম সর্বর্ণ উপস্থিত না ও পরে দিকে আসছে তাহলে কি হয় ও খ ও ও তারপরে এটা গ গ আ ও বুঝা গেছে তাহলে কিভাবে হচ্ছে প্রথমে খ ও ও গ আ গা ও গা ঠিক আছে এরপর আমরা দ্বিতীয় বর্ণ কেমন দ্বিতীয় বর্ণের দিকে যাই। দেখেন দ্বিতীয় বর্ণটা নিই হুম? প্রথমে জি, ঠিক আছে কিভাবে লিখলাম ঠিক আছে উপর থেকে নিচ্ছে আপনার মিশন এটাকে বলা হয় নিয়ম নিয়ম ঠিক আছে নিয়ম তো এই নিয়মটা একটা শব্দের মধ্যে কয় ভাবে বুঝতে পারি চার ভাবে তাই না? কোথায় কোথায় প্রথমে মাঝে শেষে চার ভাবে তো বুঝতে পারি তাই না চার ভাবে তো বসে যাবে এই যে, হ্যাঁ চার ভাবে না তো এটাকে যদি শব্দের প্রথমে বসে আমরা নিলাম প্রথমে বসলে ন ঠিক আছে শব্দের মাঝে বসলেও ন শব্দের শেষে বসলেও ন নিচে বসলেও ন তার মানে এটা যেখানেই বসুক না কেন আমরা এটা কীর্তন করবো ন ঠিক আছে নিয়ম যেখানেই বসবে আমরা কীর্তন করবো ন বুঝা গেছে আচ্ছা, তাহলে এটাকে নিয়ম বলা হয় নিয়ম একটা শব্দের মধ্যে কয়ভাবে বসতে পারে চার ভাবে শব্দের প্রথমে শব্দের মাঝে শব্দের শেষে এবং শব্দের নিচে শব্দের প্রথমে যদি বসে কীর্তন হবে ন শব্দের মাঝে বসলে ন শব্দের শেষে বসলে ন নিচে পাচ্ছিম আকারে বসলে ন তার মানে নিয়ন একটা শব্দের মধ্যে যেখানেই বসুক না কেন কি উচ্চারিত হবে ন আচ্ছা ন দিয়ে আমরা কিছু শব্দ উচ্চারণ করবো। এটা আপনারা উচ্চারণ করতে পারবেন প্রথমে কি দিলাম প্রথম খ খ অথবা গ তাহলে আমরা একটু খ উচ্চারণ করি বেশিরভাগ যেহেতু ওরা খ উচ্চারণ করে খ তাহলে খ অ আ তাহলে কি হয় খ আ আর নিচে বুঝা গেছে কিভাবে হয়েছে তো এখন আরেকটু দিকে দেখাই আ খ আ খা আর নিয়নের ন আর অ ন এটা ঠিক আছে এখন অটা তো আমরা এভাবে উচ্চারণ করতে হয় না আমরা অ এভাবে উচ্চারণ করি না আ, ঠিক আছে এরপরে আসুন আর দেখাই প্রথমে ন তারপর স্বরবর্ণ আ না তারপরে এই উচ্চারণ তো হবে না এটা কিন্তু একটা সম্পূর্ণ স্বরবর্ণ তাহলে এটা কি স্বরবর্ণটা আমরা করছিলাম লম্ব তাহলে কি হয় নাই না নাই না নাই মানে কি বয়স বয়স আরো দেখি আমি কি উচ্চারণটা করি প্রথমে কি দিছি স্বরবর্ণ প্রথম স্বরবর্ণটা আ আর নিচে হ্যাঁ তাহলে কি হয় ন তাহলে কি হয় বলেন আ, মানে না বুঝা গেছে আন কিভাবে হয়েছে প্রথমে স্বরবর্ণ দিলাম আ আর নিচে ন কি হয়েছে একসাথে বুঝা গেছে? এরপর আরো দিকে আমি নিচে দেখা যাচ্ছে এটা। এই যে এই উচ্চারণটা করতে পারবেন উ উ তাহলে কি হয় নু আর নিচে ন নুন নুন মানে চোখ নুন মানে বা পথ। তাহলে আমরা আবার প্রথম থেকে বর্ণনা একবার দেখি
এই যে উপর থেকে নিচে কিভাবে, হ্যাঁ, এটাকে বলা হয় নিয়ম। নিয়মের এই যে বর্ণটাকে আপনার ইয়া করার ক্ষেত্রে আমরা মাঝখানেটা কখন উচ্চারিত হয়, এই প্রথমে একটা বিশেষটা দিয়ে শেষ করে দিই। হ্যাঁ, তাহলে প্রথমে যদি বসে শব্দের প্রথমে নিয়ম বসলে কি হয়? নিয়ম শব্দের প্রথমে বসলে ন, শব্দের মাঝে বসলে, শেষে বসলে, নিচে বসলে, তার মানে নিয়ম যেখানেই বসুক না কেন শব্দের ন উচ্চারিত, ন উচ্চারিত। আর নিচে যে বসে এটা কি বলা হয়? বাচ্ছিম বলা হয়। বাচ্ছিম, এটাকে বাচ্ছিম বলা হয়। তাহলে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের নিচে যে ব্যঞ্জন বর্ণ বসে তাকে বাচ্ছিম বলা হয়। এটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমরা ক্লাসের শেষে দেখবো। স্ক্রিনশট নিতে হলে নিয়ে নেন। ঠিক আছে। তারপরে 3 নম্বর, প্রথমে হুম, এটাকে বলা হয় দ্বিগুণ। এটাকে বলা হয় দ্বিগুণ। ঠিক আছে, এগুলো হলো দ্বিগুণ। তো এই দ্বিগুণ একটা যদি শব্দের মধ্যে বসে কয়ভাবে বসতে পারবে, বা আগের পরে কয়ভাবে বসতে হবে? 4 ভাবে। যদি আমি যদি 4 ভাবে দেখি কিন্তু তুমি বুঝতে পারবে। সামনে, মাঝে, প্রথমে, মাঝে, শেষে এবং নিচে। নিচে যেটা বসে সেটাকে কি বলে? বাচ্ছিম বলা হয়। বাচ্ছিম বলা হয়। আমি দেখাই যে কোথায় কোথায় বসতে পারে। প্রথমে, মাঝে, শেষে, ঠিক আছে, এবার বসতে। তো এটা কি বলা হয়? দ্বিগুণ বলা হয়। তো এখন এটা যদি শব্দের প্রথমে এবং শেষে বসে, শব্দের প্রথমে বসে, তাহলে এটা খ উচ্চারিত। এই দ্বিগুণ যদি শব্দের প্রথমে বসে কি উচ্চারিত হয়? খ। এখানে তো দ আছে কিন্তু হওয়ার কথা ছিল কিন্তু দ। কোরিয়ান এই দটা উচ্চারণ করতে হয়। ওরা এই দয়ের উচ্চারণটা দ উচ্চারণ করতে পারে, দয়ের মতো উচ্চারণ। তাহলে এটা যদি দ্বিগুণ যদি শব্দের প্রথমে বসে তাহলে কি বসবে? খ। তারপরে শব্দের মাঝে, এখন বলুন শব্দের মাঝে বসে কি বসবে? আগের মতো দ দিলাম, আগের উচ্চারণ দেখবো। তারপরে শেষে বসলে শেষে দ। আর নিচে বসলে সবসময় নিচেরটা সর্বশেষ যেটা থাকে এটা হচ্ছে, ঠিক আছে, সর্বশেষ একটা উচ্চারণ সর্বশেষ যেটা থাকবে সেটা সবসময় নিচে বাচ্চা মিশে থাকার। আর এটা যদি দ্বিগুণ শব্দের প্রথমে বসে কি হবে? থ, মাঝে, শেষে ত, আর নিচে ত। তাহলে আমরা কিছু উচ্চারণ দেখি। কি উচ্চারণটা করতে পারবো? প্রথমে বসলো আ, আ, এটা কিন্তু নিউ, নিউ না, নি, আ, নি, শেষে বসছে দ, দ আর আ, আ, নি। এটা কি? আসা যাওয়ার পর, আর এই শুধু আসা যাওয়া। তার এটা কিভাবে হলো? কিন্তু শব্দের প্রথমে বসলে খ, তারপর স্বরবর্ণ আ, ফা, তারপরে মাঝে নিয়ম বসছে, নিয়মটা তো এর আগে বলবো, পরিচিত হবে। আ, নি, শেষে বসলে তো, আর স্বরবর্ণ আ, 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 নি, টা। আর এটা মানে আসা যাওয়া করা। তারপর আরো দেখি, কয়েকজন কি করতে পারে? তো আ, ছ, 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 হুম। তারপরে হাত, 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 নিচে বসলে ত, আকার, তা, হাত, তা। এটা উচ্চারণ হাত্তা, মানে বন্ধ করা। তার মানে বন্ধ করা। তাহলে দেখেন একটা শব্দ কিভাবে গড়ে দিয়েছে। প্রথমে হা, হ্যাঁ, তারপরে ত, হাত। এখন যে এটা কি বলা হয়? এটা কি বলা হয়? এটা কি বলে? বাচ্ছিম। বুঝলাম না, এটা কি বলা হয়? বাচ্ছিম। বাচ্ছিম স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের নিচে যে ব্যঞ্জন বর্ণ,
যে ব্যঞ্জন বসে তাকে বাচ্ছিম বলা হয়। তাহলে এটা কি হলো? থ, আ, হা, তারপরে দ। তার মানে কি? তার মানে কি? ঠিক আছে, বুঝছো এটা? খাত্তা, বন্ধ করা। আরেকটা দেখাই। হা, খ, আ, হা। আর এই বর্ণটা, প্রথমের বর্ণটা, প্রথম ব্যঞ্জন বর্ণটা নিচে বসলে কি হয়? প্রথম বর্ণটা কি ছিল? নিচে বসলে ক, খ, আ, আ, আর নিচে ক। খ, এখন দেখেন এটা কি? এটা তো আ না, এটা ইয়া, ডবল স্টেপ না, ইয়া। তাহলে কি হয়? ইয়া, খ, ইয়া, ইয়া। তারপর এটা ক, ইয়া ক। ঠিক আছে, ইয়া ক, ইয়া। এখন গ এর জন্য আমাদের আলাদা উচ্চারণ করতে হয়। গ এর পর গ যদি উচ্চারণ করি গ, এটা কিন্তু অ চলে আসে। গ শেষে কিন্তু অ চলে আসে না? এখন গ, অ আমাদের আলাদা উচ্চারণ করতে হয়। গ এর মধ্যে অ চলে আসছে, ইয়া গ। ঠিক আছে, এটা স্ক্রিনশট নিয়ে তুলে নিয়ে মুছে দিই। এরপরে দেখি কিভাবে 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 লিখতে হয়। এটাকে বলা হয় রিউ। এটাকে রিউ, রিউ বলা হয়। তো সব বর্ণের মতো এটাও একটা শব্দের মধ্যে কয়ভাবে বুঝতে পারে? যে প্রথমে, মাঝে, শেষে, নিচে। নিচে যে বসি রাখি পাচ্ছি বলা হয়। তাহলে আমি দেখি শব্দের প্রথমে বসবো, মাঝে বসবো, শেষে বসলো, আর নিচে বসবো। ঠিক আছে, তো এখন এই রিউনের প্রথম র শেষ করি। কেমন দেখেন? তাহলে এই প্রথম বসে কি হয়? র। এর উচ্চারণ করবেন শুধুমাত্র শেষেরটার ক্ষেত্রে আপনি এই রটা উচ্চারণ করবেন, বাকি সব এই রটা। আর নিচে, ঠিক আছে। তাহলে প্রথমে বসলে কি? র, মাঝে উচ্চারণ করতে গেলে সর্বশেষ বর্ণ কি? ল, তাই? এই বাচ্চিমের ক্ষেত্রে আমরা উচ্চারণের ক্ষেত্রে সর্বশেষ যেটা থাকবে সেটাই বাচ্চিম উচ্চারণ। ঠিক আছে, আর ইউ একটা শব্দের মধ্যে কয়ভাবে বসতে পারে? চার ভাবে। কোথায় কোথায়? প্রথমে, মাঝে, শেষে, নিচে। প্রথমে বসলে র, মাঝে র, শেষে র, নিচে র। আচ্ছা, এখন আমরা শব্দ গঠন করি। খ, খ ছিল না? গিয়ে প্রথমে বসলে খ, কি, তারপরে দ্বিগুণ, ত, আ, ঠিক আছে, তারপরে গিয়ে র, আবার গিয়ে দ, আ, তা, খ, ই, কি, তারপর দ, আ, তা, ইদা, র, কি, রি, দ, আ, খিদারি, খিদা, রিদা। খিদারির অর্থ হলো দেখি। প্রথমে প্রথম বর্ণটা ছিল
কিয় আমরা পড়ছি প্রথমে বসলে খ, তারপরে দিলাম স্বরবর্ণ কি খি, তারপরে দীর্ঘ দ, কি গা, তারপরে এই যে বর্ণটা মাঝে বসলে রনা, শেষে রনা, তাহলে রি, ইদা রি, আবার দ্বিগুণ দ আ, খিদা ইদা। অর্থ কি? অপেক্ষা করা। এটার অর্থ এবার আরো আরো উদাহরণ দিচ্ছি আমি। চলো, নিয়ম মাঝে পাশে এসে বসলে ন, রা নি, রানী গ, রা নি গ, এইটা রা নি গ। ঠিক আছে, তারপর দেখাই কিভাবে হলো রং আ, রা যেহেতু প্রথমে বসছে, তারপরে রং ই নি, তারপরে গ অ, গ, রা নি গ। এটা আমি এখানে পাচ্ছি পাচ্ছি নিচে বসলে রানী, তারপর দেখাই এটা উচ্চারণ করি। ইয়ক যদি নিচে বসে কি উচ্চারণ হয়? ক, তাহলে রা ক ইয় ইয় রা, ঠিক আছে, ক আর ইয় ইয় রা। তারপরে আচ্ছা, এটা স্ক্রিনশট তুলে নেন, পরবর্তী মনে যাবে। তারপর চতুর্ভুজ, চতুর্ভুজ হ্যাঁ, এটাকে বলা হয়, জানেন, এটা আছে নিয়নের মতো। নিয়ন আমরা কিভাবে করছিলাম? একটা শব্দের যেখানেই বসুক না কেন ন, সেই নিয়নের মতো উচ্চারণ হবে ম, কারণ নিয়ন শব্দের যেখানেই বসতো উচ্চারণ হতো কি ন, আর নিয়ম শব্দের যেখানেই বসে উচ্চারণ কি হবে ক। তাহলে শব্দের প্রথমে বসলে ম, মাঝে শেষে নিচে ম, নিচে যেটা বসে এটাকে কি বলা হয়? পাচ্ছে, পাচ্ছে। তাহলে এই নিয়ম আর নিয়ম একইভাবে উচ্চারণ হবে। তাহলে নিয়ম শব্দের যেখানেই বসতো ন উচ্চারিত হবে, সেই নিয়মও একটা শব্দের যেখানেই বসতো না কেন কি উচ্চারণ হবে? ম, ম উচ্চারিত হবে। কারণ নিয়ম বলতে নিয়ম একটা শব্দের মধ্যে চারবার বসতে পারে, প্রথমে মাঝে শেষে নিচে। নিচে এটাকে কি বলে? পাচ্ছে। নিচে এটাকে কি বলে? পাচ্ছে। পাচ্ছেন কাকে বলে? স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের নিচে যে ব্যঞ্জন বর্ণ বসে তাকে পাচ্ছিম বলে। এটা আপনারা লিখে নেন, এটা ভুলে যান বারবার। স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের নিচে যে ব্যঞ্জন বর্ণ বসে তাকে পাচ্ছিম বলা হয়। স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের নিচে যে ব্যঞ্জন বর্ণ বসে তাকে পাচ্ছিম বলা হয়। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের নিচে নিচে যে ব্যঞ্জন বর্ণ সে তাকে তাকে পাচ্ছি, ব্যঞ্জন বর্ণ বসে তাকে পাচ্ছি। এখানে লিখো সম্পূর্ণ ব্যঞ্জন, নিচে আবার ব্যঞ্জন সমান পাচ্ছি। স্বরবর্ণ লিখো ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন, এখানে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের নিচে সম্পূর্ণ লিখো যে ব্যঞ্জন বর্ণ বসে থাকে প্লাস ব্যঞ্জন বর্ণ। আমরা দেখি শব্দ গঠন করি। ব্যঞ্জন বর্ণ কি লিখলাম? এটা নিয়ম দিলাম, হ্যাঁ।
নিয়ম একটা, এটা একটা শব্দ। এই শব্দের মধ্যে নিয়ম প্রথমে বসছে, তারপরে হবে ম, তারপরে স্বরবর্ণ আ, মা, আর নিচে বিয়োগ বাক্সের নিচে রয়েছে আর এটা তুমি একটু কি বলি, মা। মা মানে ভাষা, আর শব্দ ভাষা। এই যে বর্ণগুলা করতেছি, এগুলোকে কি বলা হয় জানেন? আঙ্গুল বলি, কোরিয়ান ভাষা গুলোকে আঙ্গুল বলে। আর আমরা যে কোরিয়ান ভাষা শিখতেছি সেটাকে বলে হাঙ্গুল অ, সেটাকে বলে হাঙ্গুল অ বা হাঙ্গুল মাল, মাল শব্দের অর্থ ভাষা। হাঙ্গুল অ বা হাঙ্গুল মাল, মাল শব্দের অর্থ কি? ভাষা। ঠিক আছে, আর এই যে বর্ণগুলো এগুলো বলা হয় আঙ্গুল, এই বর্ণগুলোকে আঙ্গুল বলে। আর যে ভাষাটা শিখতেছি সেটাকে বলা হয় হাঙ্গুল অ বা হাঙ্গুল মাল। ঠিক আছে, এই মাল এখান থেকে আসছে। মাল ভাষা। ঠিক আছে। হুম। তারপরে আরো দেখেন আপনাদের, এটা উচ্চারণ করতে পারবেন। প্রথমটা কি? এটা কিন্তু একটা স্বরবর্ণ, এটা স্বরবর্ণ। এটা কোনটা? ই, লম্ব যেটা সেটা ই, আর এটা বিয়োগের ম, তারপরে আ, ইমা, ইমা তো কমা, অর্থ কমা। তারপরে আরো দেখি, এটা উচ্চারণ করতে পারবেন মা। এই যে গ, মাঝে বসলে কি হয়? গ, তাহলে কি হয়? মা গ। ও এর জন্য কিন্তু আমরা আলাদা উচ্চারণ করি না, গ এর মধ্যে অচল আছে, মা গ, অয় উচ্চারণ করতে হয়। এই দেখেন, মা গ, এটার পরে কিন্তু এটা অ, স্বরবর্ণ অ। মা গ, অ উচ্চারণ করতেছে মা গ, গ এর সাথে কিন্তু অচল আসতেছে মা গ। হ্যাঁ, মা গ, তারপরে সর্বশেষ এই বুঝে আরো দেখেন, উচ্চারণ শিখাচ্ছি কিভাবে উচ্চারণ করতে হবে। মা, এটা কিন্তু নিয়ম, যেখানে বসুক ন, এরপরে কি ই, মা নি, রিউল শব্দের যেখানেই পাঁচ হিসেবে বসলে কি হয়? ল, কি হয়? মা নি লা, কি বলবো দেখেন, মা নি, একসাথে কি হয়? ঠিক আছে, অর্থ না, আমি শেখাচ্ছি যে কিভাবে উচ্চারণ করতে হবে। অর্থগুলো তো আমি বলে দিই, যেগুলো অর্থ আছে। ঠিক আছে, তারপর আর দেখাই। মা গ, তারপরে ভিতরের দিকে ডবল স্টিক, ভিতরের দিকে এক স্টিক হলে অ, আর ডবল স্টিক হলে ইয়, তাহলে মা ইয়, মা ইয়, আর নিচে নিয়ম, নিয়ম যেখানেই বসুক না কেন ন, তাহলে কি হয়? মা ইয়, মা ইয়। আচ্ছা তো, না এটা গ, মা গ, বাচ্চা হিসেবে নিচে বসলে ত, এই দ্বিগুণ আমরা বলছিলাম, দ্বিগুণ যেটা বলছিলাম, তো এটা দেখাই। তো বুঝছেন? তাহলে কি হয়? গ, বুঝছেন? আর এটা যখন আমি এখানে দিছি উপরে, উপরে বসার পর কি সেটা নিচে বসলে, বুঝছেন এটা ডিফারেন্ট? উপরে বসছে তিন, উপরে বসার কারণে এটা তা, আর নিচে বসার কারণে, বুঝছেন? এটা একটা স্ক্রিনশট নেন।
কিভাবে লিখলাম? এটা বলা হয়। হ্যাঁ? তো এটা একটা শব্দের মধ্যে কয়ভাবে বুঝতে পারে সবাই জানে, কয়ভাবে বুঝতে পারে? চারভাবে। কোথায় কোথায়? প্রথমে, আগে, শেষে, নিচে। এই সেটা অবশ্যই এটাকে কি বলে? বাচ্চা। হ্যাঁ, এটা বাচ্চা। তো আমি যদি দেখাই শব্দের প্রথমে, মাঝে, শেষে, নিচে, নিচেটাকে বাচ্চা বলে। ঠিক আছে? তো এটা শব্দের প্রথমে বসলে চার ক। বড়টার মান হচ্ছে, তবে এটা কিন্তু বড় চাইতে হয় না, বেশিরভাগটা ক এবং ক। বেশিরভাগ ক্ষেত্রে এটা ক, তারপর বেশিরভাগ ক চাই। ঠিক আছে? বেশিরভাগ ক চাই, মানে আমরা এটা ক দিয়ে করি। কেমন? তারপর ক ধরবো না, তারপর ক ধরবো না, এটা শব্দের প্রথমে বসলে ক চাই। ঠিক আছে? তারপরে মাঝে বসলে না, ক। শেষে ক। আর নিচে, নিচে হলে কি বসবে বলেন তো? নিচে ক। সবসময় এটা মাথায় রাখবেন যে বাচ্চা মিষ্টি যদি যেটা বসবে এটা সর্বশেষ এটা। ঠিক আছে? বুঝলে গেছে? তাহলে এটা প্রথমে বসলে কি হবে? ক। ক। মাঝে, শেষে, নিচে ক। ক। ক, ব, ব, ক। তাহলে এটা কিভাবে লিখতে হয়? এভাবে। এটাকে কি বলা হয়? বিয়োগ বলা হয়। প্রথমে বসলে ক, মাঝে ব, শেষে ব, নিচে ক। নিচে এটা বসে থাকে বাচ্চিম, বাচ্চিম বলা হয়। তারপরে এখন আমরা দেখি শব্দ বলি। হুম, দেখি কে বলতে পারে। নিচে বসে কাপ, কাপ, কাপ অর্থ কি? হাত। আমাদের হাত থেকে না, এটাকে কাপ বলা হয়। ঠিক আছে? ওই আমরা কাপ বলি। তাহলে এটা প্রথমে বসছে কি হলো? ক। তারপরে এটা তো আমরা চিনি না, পা। আর নিচে আপ মানে পা। বুঝছেন? একবার আরো দেখি। কে পারবে? সহজ। বক্স চতুর্ভুজ গেছিলাম। মিউম, মিউম যেখানে বসুক না কেন ম উচ্চারিত হবে মিউমের মতো। তাহলে কি হবে? পাম। পাম মানে লাভ। পাম মানে লাভ। ঠিক আছে? এরপর আরো দেখি। দেখি এটা দেখতে পাবো। পা। না, এটা নিয়ম। নিয়ম যেখানে, নিয়ম যেখানে বসে না কেন ন, তাহলে কি হবে? পান। পান মানে কি? অর্ধেক। পান মানে উচ্চারণ করতে। এবার আরেকটা দেখি। এটা করে খুব জরুরি। এখন মাঝে মাঝে মাসে সে, এটা কিন্তু মাঝে মাসে না। তাহলে কি হবে? তাহলে কি হয়? ব। ব, এটা কিন্তু অ, ভিতরে স্টেক অ। তাহলে কি হয়? আ, ব। রিউল যদি শব্দের নিচে বসে বাচ্চিম হিসেবে বসে তাহলে কি হয়? রিউল। ল, আমরা শিখেছি যে বাচ্চিম হিসেবে বসলে সর্বশেষ উচ্চারিত বর্ণ যেটা থাকবে সেটা হচ্ছে রিউল। সর্বশেষ কি থাকে? ল। তাহলে কি হয়? ফাল। ফাল। ঠিক আছে? বুঝা গেছে? উচ্চারণ করতে পারবেন? ফা। এটা নিচে বসলে ক। নিচে বসলে বাচ্চিম হিসেবে নিচে বসলে ক। হ্যাঁ, তাহলে এরপরে ইয়, ইয়, আ, ইয়, ক। আর ই। ক আর এটা ইয় না? ইয়। হ্যাঁ, এটা সা, ইয়, ইয়, এইভাবে।
উচ্চারণ উচ্চারণ তাহলে কিভাবে হবে? আ, ক, ই, ক, আর আ। ক, আ, ক, আ, আ, ঠিক আছে। মি, আ, নি, ন, আ, নি, ন, বুঝা যাচ্ছে উচ্চারণ? দেখেন, প্রথমে ফা, ক, আ, ফা, তারপরে ইয়োগ শেষে বসলে গ, স্বরবর্ণ আ, মা, গা, অ, ই, বি, ঠিক আছে। তারপরে আ, এখন আবার উচ্চারণের ক্ষেত্রে কিন্তু ভুল করে ফেলেন যে এটা কিভাবে উচ্চারিত করবো আমরা? ন আর ই, নি, আ, নি, ন। স্ক্রিনশট নিয়ে এটা পরবর্তী বর্ণ। পরবর্তী তিনটা বর্ণ আমি একসাথে শেষ করবো। আজকে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ ক্লিয়ার, মুছে দিই। তারপর কিভাবে লিখলাম? প্রথমে এই বর্ণটার উপরে বসবো, এটাকে বলা হয় এটাকে বলা হয় শিওত শিউ। হ্যাঁ, এটাকে শিউ বলা হয়। কিছু বুঝছো? এটাকে শিউ বলে। ওকে, এরপরে দেখেন এর উপরে এস দিই, এর উপরে একটা জিওত স্টিক লিখে জিও, এরপরে একটা স্টিক লিখি, আর এটার উপর যদি আমি দুইটা স্টিক দিই জিও, ঠিক আছে না? তাহলে এটা কিভাবে আসছে? প্রথমে যেটার উপরে কোনো স্টিক নাই সেটা কি বলা হয়? শিওর। এই শিওরদের উপর আমি যদি একটা স্টিক দিই সেটাকে কি বলে? জিও। আর এই জিওদের উপর যদি আমি দুটো স্টিক দিই সেটাকে বলে জিও, ঠিক আছে। শিওর, জিও, জিও, ঠিক আছে। তিনটার গঠন প্রণালী একটা বর্ণের মধ্যে কিভাবে বসতে পারে? এর মধ্যে চার ভাবে, প্রথমে, মাঝে, শেষে, নিচে। তো এখন বর্ণের মধ্যে কোনটা স্বর? এর মধ্যে বর্গীয় জ, এর মধ্যে ছ, ঠিক আছে না? তাহলে এখন দেখেন একটা শব্দের মধ্যে প্রথমে বসলে স, মাঝে স, শেষে স, আর নিচে বসলে কি হবে বলেন? ত, বসলে ত। আমি এটা কিভাবে বসলাম? এটা পাচ্ছি। আর বাচ্চুলের বর্ণটা সবসময় কোথা থেকে আসে? উচ্চারণের সর্বশেষ বর্ণ যেটা থেকে সেটা সবসময় পাচ্ছি আকারে উচ্চারিত হয়। তাহলে প্রথমে বসলে স, মাঝে স, শেষে স, নিচে ত। এখন আপনারা আমাকে বলবেন জিওদের সেম এই ফলো করবেন এটা। তাহলে জিওদের ক্ষেত্রে প্রথমে বসলে কি করতে হবে? জ, মাঝে জ, শেষে জ, নিচে ত। জিওদের ক্ষেত্রে কি? ছ, মাঝে, হ্যাঁ হ্যাঁ। তাহলে প্রথমে এই শিওরদের উপরে কোন স্টিক থাকবে, ঠিক আছে? যেটার উপরে কোন স্টিক নেই সেটাকে কি বলা হয়? শিওর। একটা স্টিক দিলে শিওর, আর দুইটা স্টিক দিলে শিওর। তো প্রথমে যেটার উপরে স্টিক সেটা প্রথমে বসলে কি হয়? ছ, মাঝে শেষে নিচে বর্গীয় জ। জিওদের ক্ষেত্রে প্রথমে, হ্যাঁ, মাঝে শেষে নিচে, শিওরদের ক্ষেত্রে হ্যাঁ ছ, ক্লিয়ার? এই তিনটা বুঝা গেছে? এখন এই তিনটা দিয়ে আমরা শব্দ তৈরি করি। কেমন? আচ্ছা, এটা একটু স্ক্রিনশট নিয়ে বরাবর আমি আপনারা নিজেরা নিজে আমি প্রথমে তারপরে আ, ছিল যদি মাঝে বসে জ, তারপরে
মানে এটাকে সাজা কিভাবে বলবো? স আশা ঠিক আছে। এরপর আরো দেখি এখানে একটা ইয়ে আছে। এটা আপনারা বলুন, এটা কিন্তু পাচ্ছি না। পাচ্ছি পাচ্ছি না, নিচে বসছে না, পাচ্ছি। তাহলে এটার উচ্চারণ কি হবে? ক আ মা মাউথ। স। না, এটা ত ত। আর এটা কি হয়? কারণ আমরা তো বাচ্চা হিসেবে সবসময় শিখে আসছি যে উচ্চারণের ক্ষেত্রে সর্বশেষ বর্ণ যেটা থাকে সেটি তো বাচ্চা মাত্র উচ্চারিত হয়। তাহলে আমরা যদি শিও উচ্চারণ করি শিও দ, সর্বশেষ কি ত। তাহলে মা আর সে নিচে বসছে মা। বুঝা গেছে? বাক্সদত্ত সাত, বাক্সদত্ত কি সাত। এরপরে আরো এই কি চা ই আমাদের এই দুইয়ের মধ্যে, দুইয়ের মাঝে। এরপর উচ্চারণ করো। পারবেন? প্রথমে বসছে এ। স, তারপর নিচে বুঝছেন? দেখেন শিওর প্রথমে বসছে স, স্বরবর্ণ ও, সো, তাহলে সো। হ্যাঁ, তারপরে স্বরবর্ণ আ, মানে শিশু। ঠিক আছে। এরপরে দেখি আমি এটা উচ্চারণ করবো, এটা উচ্চারণ করবো। বলেন কে পারবেন? মাছ। তো এটা তো মাছ। এটা হচ্ছে যে কোনো একটা তো, তাহলে কি হয়? আ, ঠিক আছে। মাপ কিভাবে হলো বুঝছেন? এই যে ম আ, আমরা তো বুঝতে পাচ্ছি নিচে যেটা বসে দিতে পাচ্ছি। সেই ক্ষেত্রে আহ, একটা এটা উচ্চারণের সর্বশেষ বর্ণ যেটা থাকে এটা কি চিন্তা, যে উচ্চারণের সর্বশেষ কি ত। তার মানে আপনি নিচে যদি জিও 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 তিনটা যে কোনো এটা যদি নিচে বসে দিতে উচ্চারিত হবে তো। আপনি শিউ দেখেন, জিউ দেখেন, ছিউ দেখেন, ওটার ক্ষেত্রে নিচে যদি বাচ্চা আকারে বসে আর এটা আগে আপনার একটা দেখছি মা, এইটাও। কিন্তু দুইটার মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কি? আপনার বর্ণের মধ্যে পার্থক্য দেখেন। বর্ণের মধ্যে পার্থক্য আছে। এই মাথার ক্ষেত্রে কি শিউ অন্তঃস, আর এই মাথার ক্ষেত্রে জিও। বুঝা গেছে? উচ্চারণ কিন্তু একই। এটাও মা, এটাও। এই মাত মানে হলো সাপ, যখন আপনার শিউ থাকবে সাপ, আর যখন জিউ থাকবে জিউ থাকবে কি হবে? সঠিক, রাইট। তাহলে এই মাছ এবং এই মাছের মধ্যে পার্থক্য কি? এই মাছে বাক্যের নিচে বসলে তো বাচ্চিমের এই বাচ্চিমের মাছে নিচে বসলে তো মনে হয় বাক্যের শেষ বাক্যটা উচ্চারণ হয়, তাই না? তো হ্যালো। আচ্ছা আমরা প্রশ্ন শেষ করি। হ্যালো। ক্লাস শেষে আমরা প্রশ্নগুলো শুনবো, কেমন? একটু নোট করে রাখেন। এরপরে আচ্ছা এটা একটু স্ক্রিনশট নিন। হুম, তো তো দাগ দিছে। এরপর আমরা ছিউ দিয়ে শুরু। এটা হচ্ছে
বিট বিট ক, এটা কি ইকার। আচ্ছা প্লেসে বসলে সে প্লেসের মধ্যে কি যে এটা দেখেন ছ, ছ। এটা না, ছিল মানে স্টার্ট। ঠিক আছে, এরপর আমরা এই যে আমরা আমাদের সর্বর্ণের আগে কেমন বুঝলাম না, আহ, ইয়া, গুলা দিছিলাম আমরা ইয়া এটাকে কি বলে বুঝলাম, হ্যাঁ ইয়ং বলা বুঝলাম, আমি শুরু থেকে বলছি এটাকে কিন্তু ইয়ং, এটাকে ইয়ং বলা। তাহলে এটাও একটা শব্দের মধ্যে কয়বার অবস্থা, চারবার। কোথায় নিচে। তো এই ক্ষেত্রে দেখেন এটা শব্দের প্রথমে বসে কোনো উচ্চারণ হবে না, প্রথমে বসলে কোনো উচ্চারণ আমরা উচ্চারণ করি মানে দেখি আমরা এটা উচ্চারণ করছিলাম নাকি সরাসরি এই আয়ের উচ্চারণটা করছিলাম, এটা উচ্চারণ করছিলাম না, তারপরে নিচের মত এভাবে তো উচ্চারণ, এটা লিখতে উচ্চারিত দেখছেন। তো শব্দ আমি কি বলছি, শব্দের প্রথমে বসলে উচ্চারিত হবে না। তো এখন শব্দের প্রথমে উচ্চারিত হবে না, মাঝে উচ্চারিত হবে না, শুধুমাত্র পাশ্চিমের রুলসের ক্ষেত্রে আমরা বলছিলাম যদি সেটা নিচে বসে, সর্বশেষ যে উদাহরণটা নিচে বসলে হবে না, শেষে উচ্চারিত হবে না, নিচে এটা আমরা এর আগে বলছি। নিচে নিচে বসলে নিচে হয় না। এই ক্ষেত্রে দেখেন আবার এটা উচ্চারিত মানে এটা অ। তাহলে এই শব্দের আমি যদি নিচে দেখাই, প্রথমে বসে ফ, আ, নিচে বসছে, নিচে বসলে কি ফা, আগত রুম বা লংটা যদি শব্দের নিচে বসে তাহলে অনেক সময় উচ্চারিত হয়, আর উপরে মাঝে শেষে যেখানেই বসুক না কেন সেটা কোনো উচ্চারণ নেই, সেটা জাস্ট ব্যঞ্জন বর্ণ সহযোগিতা করে, স্বরবর্ণকে সহযোগিতা করে। ঠিক আছে, আচ্ছা এটা দিয়ে আমরা কিছু দেখি উচ্চারণ করে, এটার উচ্চারণ হবে, এটা কিন্তু প্রথমে উচ্চারণ হবে, হবে না। তাহলে এটাকে কি বলা হয়, ইয়, ইয় না, অ, ইয়, হ্যাঁ অনাশ্বাস ইয়ং, ইয়ং, ঠিক আছে, ইয়ং মানে কি শূন্য, জিরো, শূন্য, ঠিক আছে। তারপর আর দেখি প্রথমে বসছে উচ্চারণ হবে না, তাহলে এটা বাংলা দিকে টেক্সট ইয়া, ইয়া আর নিচে ইয়াং, এটা ইয়াং, ইয়াং মানে হেরা। তারপরে ইয়াং উ, একটি স্ক্রিনশট নিয়ে নেন,
ইংলিশ এফ আছে না, এফ এর উল্টো এফ আমরা এভাবে ঠিক আছে, এটাকে বলা হয় কিউ। এটাকে কি বলে, কিউ। এটা একটা শব্দের মধ্যে কিভাবে যে তো প্রথমে বসলে ক, মাঝে শেষে নিচে, বুঝা গেছে কিভাবে আসতেছে এগুলো। তাহলে প্রথমে ক, মাঝে ক, শেষে ক, নিচে ক। আর এটা কি বলা হয়, কিউ। কিউটা কিভাবে আসছে, ঠিক আছে। কিউ প্রথমে বসলে ক, মাঝে ক, শেষে ক, নিচে ক। আর নিচে কো, কো, কো মানে তাই না। তারপরে দেখি আছে, প্রথমে বসছে সু, কি, সুখী। এটা একটু দাঁত দাঁত ছিল, সু কি, সু কি, এটা সু কি, সি, এই সি খেলে না, খেলা সি, এটা তারপরে দেখি এটা, এটা হলো সুখী, সুখী। এখন দাঁতটা চেপে বলতে হবে এটা সুখী বলে, এটা উচ্চারণ তোমরা বুঝবে না। সুখী, কি আর সুখী, এটা কিন্তু সুখ, এটা কিন্তু সুখ না, এটা হচ্ছে হলো কেন, এটা হলো টু, এটা, আর এটা হলো টু, ঠিক আছে। এরপরে এরপরে বলতে যাবো। আচ্ছা তাহলে আমি আরেকবার বলি, এফ থেকে বিপরীতভাবে বিপরীত, এটা কি বলা হয়, কিউ। একটা শব্দের মধ্যে চার ভাবে বসতে পারে। শব্দের প্রথমে, মাঝে, শেষে, নিচে। শব্দের প্রথমে বসলে খ, মাঝে খ, শেষে খ, নিচে ক। আর নিচে যেটা বসছে সেটাকে বলে পাচ্ছে বলা। তাহলে আহ উচ্চারণ কিভাবে হয়, খ, খ ও খ, তারপরে সুখী, শেষে খ, আবার সুখী, ঠিক আছে। এরপর ছবি তুলে নাও। এরপরে দেখি ইংলিশ, ঠিক আছে, কি লিখলাম না, এটাকে বলে থিউ, এটাকে থিউ করা। তো বাকি শব্দ বর্ণগুলোর মতো এটাও সেম জায়গায় বসবে। তাহলে এটা যদি প্রথমে বসে কি উচ্চারণ হবে, তার মাঝে, শেষে, নিচে। এখন বোঝা যাচ্ছে যে এইগুলো কি প্রথমে বসলে খ, মাঝে খ, শেষে খ, নিচে ক। আচ্ছা, প্রথমে বসছে না খ, খা, হ্যাঁ। এখন এরপর থেকে কি হবে, এর উচ্চারণ হয় না। কিন্তু এই সরকার এটা কি হয়, খা, কিন্তু ইয়ো করছি না, ও ইয়ো করছিলাম, এই ইয়ো, খাই মানে চড়া, কোনো কিছু চড়া, রাইট, চড়া। তারপরে এইটা, এর উচ্চারণ করেন তো, ফিউ প্রথমে বসলে ফ, আ, আর এখানে কিন্তু ঠিক আছে।
পাত্র মাঠ। হয়ে গেছে। তারপর আর একটা। এটা হচ্ছে তোমার রিউ, শেষে বসলে র। আ ইউ, আর ইউতে বসলে ক। বাক্সে নিচে বসলে কি ক। ইউ। এটাকে উচ্চারণ করা হলো ক্ষারীয়। এটা আমরা পরবর্তী চাল উচ্চারণের রুলসগুলো যখন করবো তখন এটা ক্ষারীয় না হয় এটা কেন ক্ষারীয় হবে তখন জানতে পারবো। এরপর সূত্র কি বলা হয়? ফিল। ফিল। ঠিক আছে। ব বা ব। তো এটা একটা শব্দের মধ্যে কিভাবে বুঝতে পারি? চার। কোথায় গো? কথা বলতে কি হবে? আছে, শেষে, নিচে, প। বেশিরভাগ প উচ্চারণ পটা দেখা যায়। এই পটা উচ্চারণ হয় একবার বেশি। কেমন? তাহলে প্রথমে বসলে ক, মাঝে, শেষে, নিচে, প। ক, ও, ও, দ, ও, দো, ও, দো, ও, অ, ফলা, অনুষ্ঠিত, ও, ও, দ, দ্বিগুণ, মাঝে বা শেষে দ, দ, মানে আঙ্গুল। হুম, দেখাই। এটাই সর্বপ্রথম সর্ব। আ, আ, মাঝে বসছে ক। তারপর এটা উ, ফু, ফু। এই ফুটা কখন? এটা ওই ফু না, এটা ফু। ফু। তারপরে দ্বিগুণ দা, ফু। অসুস্থ। ঠিক আছে। তারপরে আরো দেখাই। নিউ, ন, না। তারপরে ও, নো। ইউ নিচে বসলে ক। এর নিচে বসে ক না, পাচ্ছি হিসেবে নো, পদা, নোদ্দা, নোদ্দা। নোদ্দা মানে উঁচু। আর এই বর্ণটাকে কি বলা হয়? পিউ বলা। এটা একটা শব্দের মধ্যে চারবার বসে। প্রথমে, মাঝে, শেষে, নিচে। তো একটা শব্দের প্রথমে বসলে ক উচ্চারিত, মাঝে ক, শেষে ক, এবং নিচে ক। এক্সাম্পল হিসেবে কি দিলাম? পদো, পদো, আঙ্গুল। তারপরে দা, তো অসুস্থ হওয়া। আর নবদা, তো উঁচু। ঠিক আছে। ছবি দিলাম। সর্বশেষ বলা হয় বিয়োগ বলা। ঠিক আছে। তো এখন বিয়োগ আপনারা বলুন কিভাবে শেষ করতে চান? তাহলে অ, 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 ত। দেখো, দ্বিগুণ দ, আদা, অর্থ করা, টুডো, করা, আদা। ঠিক আছে। তারপরে
জিউট, জো, জো, নিচে বসে কি হয়? যোদ্ধা। এখন এটা তো দ হওয়ার কথা। কি এখানে উচ্চারণ প্রসেসে জানতে পারবো কেন? যোদ্ধা অর্থ কি? ভালো। ঠিক আছে, তাহলে এটাকে কি বলা হয়? ডিউট। শব্দের প্রথমে বসলে হ, মাঝে হ, শেষে হ, নিচে ত। এক্সাম্পল হিসেবে দিলাম আগা, আগা তো পড়া, যোদ্ধা তো ভালো। ঠিক আছে, ছবি ধরে এরপর আমি সবগুলো ব্যঞ্জন বর্ণ একবার লিখে দিচ্ছি, তারপর এটা ছবি ধরবো। ব্যঞ্জন বর্ণগুলো একটু একবার দেখে দিচ্ছি জাস্ট। ঠিক আছে, কিভাবে বুঝতে পারবে? তুমি প্রথমে বসতে হবে ঠিক আছে, তারপরে কি বলছিলাম? ডিম, ডিম করছিলাম না? কিভাবে? ঠিক আছে, তারপরে প্রথমে বসলে কি খ, কি বলছিলাম? খ, খ, তারপরে তারপরে প্রথমে বসলে ক, খ, ক, খ, ক। ঠিক আছে, এখনটা রোজ ফলো করবে। নিয়ম সবটা নিল তারপরে হলো ক, খ, গ, ঘ, গ। ঠিক আছে, এটা ছবি দিলাম পরে ঠিক আছে। এই কি বলো, এই কি বলে শিব, এটা কি বলে? হ্যাঁ, তারপরে এটা কি বলে? কি বলে? এই বলে কি বলে? ঠিক আছে, তারপর এটা এই করা হয় ইয়ং, হ্যাঁ এটা হয় না। ঠিক আছে, তারপরে প্রথমে ক, আছে ক, শেষে ক, নিচে ক, তারপরে এটাকে কিউ কিভাবে? খ, 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 ত, তারপরে কিউ কিভাবে? ক, খ, খ, তারপর সর্বশেষ বলা হয় Q। কিভাবে? ক। এই হলো উচ্চারণের ধরন। ঠিক আছে, বুঝা গেছে? ওইগুলো আমাদের ভাষায় প্রত্যেকটা স্বরবর্ণগুলো আপনারা 10 বার করে লিখবেন। কেমন? স্বরবর্ণগুলো 10 বার, ব্যঞ্জন বর্ণগুলো 10 বার। ঠিক আছে, উচ্চারণ এইভাবে আমি যে বলি এইভাবে করে আপনারা ভাষায় প্রমাণ করবেন 10 বার 10 বার, তাহলে পরবর্তীতে এটা মনে হয়ে যাবে মনে রাখতে পারবেন। ঠিক আছে, এইভাবে। তো যারা ছবিগুলো নেবেন
আমরা বই থেকে পড়ালাম সেটা হলো যুক্ত বর্ণ এবং ব্যঞ্জন বর্ণ, যেগুলো আপনারা আমাদের বইয়ের পেজ নাম্বার 4, 5 এবং 9, 10 এই 4 পৃষ্ঠা। 4, 5, 9, 10। যারা এই বইটা কালেক্ট করেনি আমাদের অফিসে এসে বইটা প্রত্যেকে কালেক্ট করে নেবে, যে বই থেকে আমরা এখন কি পাঠদান করলাম। সুতরাং এই বইটা যদি হাতে থাকে তাহলে প্রত্যেকে পড়াগুলো বুঝতে আরো একটু সহজ হবে। তো প্রত্যেকের প্রতি আমি আহ্বান করতেছি এখানে অফিসে এসে বইটা কালেক্ট করবে প্রত্যেকে। নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের মিশ্রণ যে চার্ট আছে সেটা করব, এবং এই যে হোমওয়ার্ক প্লাস সিগন্যাল ডে কেমন এই 10 ঘন্টার পর এগুলো সবাই কমপ্লিট করবে। ঠিক আছে, এখন কারোর কোনো সমস্যা হলে প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আপনারা আনমিউট করে একটু প্রশ্ন করেন, প্রশ্ন থাকলে প্রশ্নগুলো করতে পারেন। আপনারা যদি সবাই চুপচাপ থাকেন, কেউ যদি কথা না বলেন, তাহলে টিচার বুঝবে কিভাবে যে আসলে আপনারা কি ঠিক মতো বুঝতে পারছেন কি পারেন নাই। তো যার কারণে আপনাদের হয়তো প্রথম ক্লাস একটু সবগুলো মাথার উপর দিয়ে যাবে, এরকম হবে। কিন্তু না বুঝলে সেটা জিজ্ঞেস করতে হবে। এবং বিশেষ করে এখানে যে জিনিসটা সবচেয়ে হচ্ছে আপনাদের থেকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে কিয়ক, এটা কি, কিয়কটা হচ্ছে কিয়ক, কিয়কটা হচ্ছে কিসের উচ্চারণ হয়, যেমন কয়ের উচ্চারণ হয়, নিউনটা কিসের উচ্চারণ হয়, যেমন তান্নর উচ্চারণটা হয়। এগুলাকে মুখস্থ করতে হবে। তারপরে কি কোনটাকে কি বলে, কিউক কোনটা, সিউত কোনটা, জিউত কোনটা, এগুলা মুখস্থ করতে হবে। তো এইটা আপনারা আর কি নোট করে রাখতে পারেন। আমাদের টিচার আর কি অনেক সুন্দর করে বুঝাই দিছে। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আর কি আপনারা করেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, ওই যে এই সিউত এর পরে যেটা এ, আছে ইয়ক, ওইটা মানে কখন উচ্চারণ, মানে কখন কখন উচ্চারণ হবে, এই বিষয়টা একটু আরেকবার বুঝাই দিলে একটু ভালো হয়। কোন বিষয়টা আবার আরেকটু রিপিট করো। এই যে সিউতের পরে যে ইয়ংটা আছে, ওই বিষয়টা একটু, হ্যাঁ হ্যাঁ, ওইটা একটু বুঝাই দিলে ভালো হয়। বলো। ইয়ংটা সেটা এখানে অজয়, তুমি এখান থেকে বই কালেক্ট করিও, বুঝছো? হ্যাঁ, আচ্ছা, যেটা এটা সাহায্যকারী গুণ, এটা আপনার স্বরবর্ণ ব্যঞ্জন মধ্যে ইয়া এটা কিন্তু উচ্চারণ হয় না। আমি যখন ইয়ংটা পড়াইছি তখন আমি বলছিলাম যে এটা উচ্চারণ হয় না, প্রথমে মাঝে শেষে কোথাও যেটা শুধুমাত্র নিচে বাচ্চি হিসেবে যখন বসে তখন সেটা অনাস্বর হিসেবে উচ্চারণ হয়। আর আমি যদি দেখাই এইখানে দেখেন, আমি প্রথমে ইয়ং দিছি, এরপরে কিন্তু একটা স্বরবর্ণ লিখলাম, হ্যাঁ, এটা উচ্চারণ কিন্তু হয় নাই, স্বরবর্ণটা উচ্চারণ ইয়া। এখন ইয়ং যখন নিচে বাচ্চিম আকারে বসছে, এই যে বাচ্চিম আকারে বসছে, তখন সেটার উচ্চারণ ইয়া। বুঝছেন? এই যে প্রথমে যখন হ্যাঁ ইয়ংটা বসছে, এটা কিন্তু কোনো উচ্চারণ হয় নাই। এই যে এটা কোনো উচ্চারণ হয় নাই, শুধুমাত্র স্বরবর্ণ, এটা তো আমরা করে আসছি ইয়া, এটাকে বলা হয় ইয়া, ইয়ার উচ্চারণ। আর নিচে যখন এটা বসছে তখন এটার উচ্চারণ ইয়া। আচ্ছা, মানে শুধু নিচে 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 থাকলে উচ্চারণটা হবে। জি, শুধুমাত্র নিচে বসলে সেটার উচ্চারণ আর উপরে মাঝে শেষে যেখানেই থাকুক এটা কোনো উচ্চারণ হবে না। হ্যাঁ, ওইটার আচ্ছা, পাশে বুঝতে যে পারছি। স্বরবর্ণটা থাকবে শুধু স্বরবর্ণটাকে আমরা উচ্চারণ করে করি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে কারো? আমার একটা আর প্রশ্ন ছিল। কারো প্রশ্ন থাকলে করো। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। একটু একটু বড় করে বলো। আমার একটা প্রশ্ন ছিল বলছি। হ্যাঁ, একটু বড় করে বলো, সাউন্ড একটু বড় করো। হ্যালো, হ্যাঁ, বলো। বলতেছিলাম যে এখানে কিছু শব্দ দেখলাম উপরে, এগুলো বলা শেষ হলে
মানে নিচেরটা বলতে হয়। এখন কিছু কিছু শব্দ দেখতেছি আবার উপর নিচ একসাথে বলা শেষ হলে তারপর পরেরটা, যেমন ধরুন ফিউবের নোবদা একটা শব্দ আছে, ওটা মানে উপর নিচ একসাথে বলার পরে পরের গুলো বলছে। এমনি প্রথমে বুঝে আসছে যে মানে কি উপর গুলো শেষ হলে নিচের গুলো বলতে হবে, এটাই যদি একটুও বুঝবো। আচ্ছা, উপর আর তো ভালো করে বুঝো। মূলত বাচ্ছিমের উপর নির্ভর করে। যেমন আমি যদি দেখাই আপনাকে, কি লিখলাম এটা, ফা, নিচে ইয়ং, তারপর দা। এখন দেখেন ফা, ম, দা। এখন আমার উচ্চারণের প্রশ্ন যে এটার থেকে এখানে যাওয়ার কথা, তাই না? আপনার কথা অনুযায়ী হলো যে এটা থেকে তো আমার এখানে যাওয়ার কথা। এখন যখন প্রথমে এইভাবে বাচ্ছিম চলে আসে, সরাসরি বাচ্ছিমের এটার পর বাচ্ছিম উচ্চারণ আমরা করবো, ফাং। হুম তারপর আমরা সেখানে যাবো ফাংলা। সেম সেম ভাবে যদি আপনাকে দেখাই, এই ক্ষেত্রে এখন আমি কি করবো, এখন এটার পর তো বাচ্ছিম নেই, তাহলে আমার এখান এখান থেকে এখানে যাব, তারপর আমি বাচ্ছিম আসবো। আরেকটা দেখেন, এখন কি করবো, তাহলে এখন আমার এখান থেকে এখানে যাওয়ার কথা, এটা নিচেও বাচ্ছিম আছে, এটা নিচেও বাচ্ছিম আছে, তাহলে আমি এখানে কোথায় যাব, এখান থেকে বাচ্ছিম আসবো, তারপর এখান থেকে এখানে যাব, এখান থেকে। তাহলে এটা কি হয়, পা, তা, ব, তা। বুঝা গেছে? আচ্ছা, তার মানে পাচ্ছি পাচ্ছি যেটা যেটা নিচে থাকবে বাচ্ছিম ওইটা সব একসাথে উচ্চারণ হবে না? একসাথে উচ্চারণ করে ফেলবো, তারপর আমরা ওদিকে যাবো। আচ্ছা। তাহলে এই যে লোকটার ক্ষেত্রে এটা এরকম না, তাহলে আমি এখন কি করবো, নো, প, দা, এদিকে তো গেলাম না, নোক দা। ঠিক আছে, এখন এটা যদি এখানে থাকতো সেক্ষেত্রে কি করতাম, নো, দা, প, এভাবে আসতাম, তাই না? এখন যখন এটা এখানে শুরুর দিকে চলে আসছি, প্রথম বলে নিচ্ছি, তাহলে নোক দা। আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে আনমিউট করে প্রত্যেকে আবার ভালো করে বুঝে নিতে পারো। হোমওয়ার্ক গুলো করে দিতে। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? হোমওয়ার্ক গুলো একটু করে দিতে। এখানে ওই প্রত্যেককে যে হোমওয়ার্ক গুলো দেওয়া হচ্ছে এটা কয়েকবার করে এটা ট্রাই করতে হবে। হ্যাঁ, ট্রাই করে, অর্থাৎ আমরা অবসর টাইমে এটা নিয়ে আমাদের কাজ করতে হবে, স্টাডি করতে হবে এবং বারবার করে চেষ্টা করতে হবে। প্রথমে একটু এলোমেলো লাগতেছে হয়তো, কিন্তু আমরা যখন দুই একদিন একটু এগুলো নিয়ে চর্চা করব, তাহলে আমাদের আশা করি আমাদের এই দুর্বলতাটুকু গুছিয়ে উঠবে এবং আমরা এটা ভালো করে বুঝতে পারবো। কিন্তু বারবার আমাদেরকে চেষ্টা করতে হবে। প্রথম দিকে যেহেতু আমরা শব্দগুলো সম্পর্কে আমরা আহ, পরিচিত নয়, সে কারণে হয়তো আমাদের একটু এলোমেলো লাগতেছে, কিন্তু আমরা যখন কয়েকদিন একটু ভালো করে বুঝতে চেষ্টা করব, তাহলে আমরা আশা করি আমাদের এই দুর্বলতা কারো কাছে থাকবে না, আমরা ইজিলি সমস্ত কিছু ভালোভাবে বুঝতে পারবো। আর আরেকটা বিষয় হচ্ছে যে এটা কিন্তু আমাদের এই কোরিয়ান ভাষা বেসিক একটা বই আছে, যে বইটা আমাদের কাছ থেকে এখনো ম্যাক্সিমামই শুধুমাত্র কয়েকজনে কালেক্ট করছে। যারা কালেক্ট করে নাই তাদেরকে বলতেছি এটা নির্ধারিত ফি দিয়ে আমাদের অফিসে এসে এটা এই বইগুলো কালেক্ট করবে। হ্যাঁ, কালেক্ট করলে তাহলে বইয়ের সাথে আমাদের ওই যে যে পাঠদানটা দেওয়া হচ্ছে এটা বুঝতে প্রত্যেকের আরো একটু ইজি হবে। তারপরেও আমাদের এখান থেকে যারা বেশি দূরে আছে তারা আমার সাথে ব্যক্তিগতভাবে যদি কেউ কথা বলে, ওই কয়েকটা পেজ হয়তো আমি ওই ছবি তুলে প্রত্যেককে যার যার হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিব। যদি কারো এটা আসতে দেরি হয়, এই নির্ধারিত সময়ের মধ্যে দুই একদিনের মধ্যে কালেক্ট করতে না পারো, সেক্ষেত্রে আমি প্রত্যেকের কাছে বলতেছি তোমরা এটা আমাকে ওই ব্যক্তিগতভাবে নক করবে, তাহলে আমি ছবি তুলে প্রথম যে যে কয়টা পেজ প্রাথমিকভাবে দরকার আমি এটা প্রত্যেকের হোয়াটসঅ্যাপে বা ওই ছবি তুলে প্রত্যেককে পাঠিয়ে দিব। ঠিক আছে, আর কারো কোনো কিছু কোয়েশ্চেন থাকলে এখন করতে পারো। কারো কাছে কোনো কোয়েশ্চেন থাকলে